আমরা একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে মোমেন্ট স্কিউনেস কার্টোসিস। অলরেডি তোমরা এই স্কিউনেস এর ব্যাপারে পড়ে ফেলেছো, কিছুটা জানো তোমরা। স্কিউনেস বিষয়টা হচ্ছে, যেমন আমি তোমাদের কাল বোধহয় একটা কোশ্চেন ছিল এরকম, যে অ্যারিথমেটিক মিন, মিডিয়ান আর মোডের পজিশনের উপর বেস করে একটা পপুলেশন ডেটার ডিস্ট্রিবিউশনাল শেপ কেমন হবে, মানে তার গ্রাফ কেমন হবে। তো এরকম রাইট সাইডে যদি বেশি থাকে আমাদের, সেটা আমরা বলেছিলাম যে পজিটিভলি স্কিউড। আর যদি এরকম লেফট সাইডে লঙ্গার টেইল থাকে, নেগেটিভলি স্কিউড। আর যদি আমাদের গ্রাফটা এরকম সিমেট্রিক টাইপের হয়, যে দুই দিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, সেটাকে আমরা বলি সিমেট্রিক কার্ভ। এটা এই ধরনের বিষয়টা ছিল গতকাল কোশ্চেন, একদম প্রথম কোশ্চেনটাই, যে কখনো মোড বড়, আবার কখনো অ্যারিথমেটিক মিন বড়, এরকম ছিল বিষয়টা। ঠিক আছে, এটা ছিল স্কিউনেস আর কি। তো এই স্কিউনেস আমরা আরো একভাবে বের করতে পারি, সেটা হচ্ছে যে এখন যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি এটার মাধ্যমে স্কিউনেস বের করতে পারবো। তো এখন এই স্কিউনেস এর সাথে আরো একটা জিনিস আমরা পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে কার্টোসিস। কার্টোসিস বিষয়টা হচ্ছে, স্কিউনেস তো আমরা অলরেডি বুঝে গিয়েছি, স্কিউনেস হচ্ছে একটা গ্রাফের শেপ কেমন হবে আর কি সেটা। আচ্ছা, কোনো কোনো গ্রাফ হয়তো এরকমও কিন্তু আছে যে তুমি গ্রাফটা আঁকছো, উপরের টেইলটা বেশি একটা লম্বা হয় না, নিচেরটা এরকম লম্বা, অনেক লম্বা, অনেক দূর যাচ্ছে, মানে ডান দিকে বেশি যাচ্ছে, তো এটা পজিটিভলি স্কিউড। আবার কতগুলো গ্রাফ আছে আছে এরকম, যে তোমার এরকম বাঁ দিকে হয়তো একটু বেশিটা লঙ্গার টেইল, ওই যে লঙ্গার টেইল এইদিকে বেশি বা নেগেটিভলি স্কিউড। ঠিক আছে, এই আবার কতগুলো আছে এরকম, যে ধরো গ্রাফটা এই টাইপের আর কি। ঠিক মাঝখান থেকে খেয়াল করলে বুঝতে পারবে যে দুই দিকে ইকুয়ালি সে চলে গিয়েছে, সিমেট্রিক। সিমেট্রিক মানে যে একদম এই এরকমই বেল শেপই হতে হবে, নট লাইক দ্যাট, যে কোনো ভাবে সিমেট্রিক হতে পারে, যে ঠিক মাঝখান থেকে দুই দিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হলে আমরা সিমেট্রিক বলি এটাকে। আচ্ছা, এগুলো তো শেপের কথা ছিল আর কি। এখন কোন কোন গ্রাফের আবার দেখা যাচ্ছে যে হাইট খুব বেশি হয়, মানে পিকনেস খুব বেশি হয়, যেমন এটা যদি আরো উপরে যায় তাহলে বেশি পিকনেস বলি, বা আমি সহজে যেটাতে বোঝানো যায় সেটা দিয়ে বলি আর কি। যেমন মনে করো এই গ্রাফটা, এই যে সিমেট্রিক কার্ভ যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি এরকম হাইলি পিকড হয় আর কি, তাহলে এটাকে আমরা বলি একভাবে বলি। মাঝামাঝি এরকম হলে একভাবে বলি। আবার এরকমও হতে পারে যে এটা আমাদের অতটা হাই হচ্ছে না, জাস্ট এই টাইপের একটা ফ্ল্যাট টাইপের একটা গ্রাফ পাচ্ছি আমরা। তো এই যে পিকনেস, হাইট কতটুকু হবে গ্রাফের, সে বিষয়গুলো আমরা এই কার্টোসিসের মাধ্যমে বের করতে পারি। আবার এই স্কিউনেস এবং কার্টোসিস এই দুটোকেই মোমেন্টকে ব্যবহার করে আমরা বের করে নিয়ে আসতে পারি। So moments is such a method which can identify skewness and kurtosis uniquely. মানে সে নিজেই এই মোমেন্টস ব্যবহার করে স্কিউনেসও বের করতে পারবো, কার্টোসিসও বের করতে পারবো। তো প্রথমে মোমেন্টস দেখি আমাদের কি জিনিস। স্কিউনেস আর কার্টোসিসের বিষয়টা তো বোঝা গেল, যে গ্রাফের শেপ কেমন হবে, গ্রাফের হাইট কেমন হবে, সে বিষয়। তাহলে মোমেন্টস, এখন এই মোমেন্টস দুই ধরনের হতে পারে। প্রথমে দেখো কি লেখা আছে, দ্য মেজার্স দ্যাট ক্যান ডিফাইন্স দ্য ডিস্ট্রিবিউশন অফ এ পপুলেশন ডেটা ইউনিকলি। যে একটা পপুলেশন ডেটাকে যদি সে ইউনিকলি ডিফাইন করে আর কি। ইউনিকলি ডিফাইন করার মানে হচ্ছে কেমন শেপের হবে, এই জিনিসগুলো সে মোমেন্টস নিজেই বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মোমেন্টস। দুই ধরনের হতে পারে, র মোমেন্টস, সেন্ট্রাল মোমেন্টস। এখন এই র মোমেন্টস এবং সেন্ট্রাল মোমেন্টস এর ফর্মুলা গুলো একটু খেয়াল করে দেখো। আমাদের র মোমেন্টটার জেনারেল ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে, আর সেন্ট্রাল মোমেন্টের জেনারেল ফর্মুলা হচ্ছে এটা, ইন জেনারেল ফর্মেট। আচ্ছা, তো একটার মধ্যে প্রাইম আছে, একটাতে প্রাইম ছাড়া, খেয়াল করে দেখো। সো হিয়ার উই হ্যাভ প্রাইম, আর এটা কিন্তু প্রাইম ছাড়া, এটা সেন্ট্রাল মোমেন্ট। ফর্মুলাটা দেখো, সাম অফ xi টু দি পাওয়ার r, আটতম র মোমেন্ট, আর্থ র মোমেন্ট। এখন অবজারভেশন মনে করো x1 x2 এভাবে xn সংখ্যক অবজারভেশনস আছে। তো এই অবজারভেশন গুলোর
আটতম পাওয়ার, যে আর এর মান 1 বসালে ফার্স্ট র মোমেন্ট, 2 বসালে সেকেন্ড র মোমেন্ট, 3 বসালে থার্ড র মোমেন্ট, এবং সেন্ট্রাল মোমেন্টটা হচ্ছে কোনো ধরনের প্রাইম থাকবে না। এবং ফর্মুলাটা খেয়াল করে দেখো, প্রতিটা অবজারভেশন থেকে এক্স বারটা মাইনাস হবে কিন্তু, তারপর সেই বিয়োগফল গুলোর আটতম পাওয়ার, আট সেন্ট্রাল মোমেন্ট। এখন আর এর মান 1 2 3 বসালে ফার্স্ট সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ আরো সেন্ট্রাল মোমেন্ট গুলো বের হয়ে চলে আসবে এই ফর্মুলা দিয়ে ডিরেক্টলি। ঠিক আছে, আরেকটা বিষয় এখানে যে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট অলওয়েজ জিরো, এটা একদম মানে থিওরিটিক্যালি প্রুভড জিনিসটা, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টস অলওয়েজ জিরো। বাট র মোমেন্ট কিন্তু না, র মোমেন্ট অন্য বিষয়। আচ্ছা, তো কিভাবে র মোমেন্ট বের করা যাবে এই ফর্মুলা দিয়ে, এবং সেন্ট্রাল মোমেন্ট বের করা যাবে এই ফর্মুলা দিয়ে আমরা সেটা বুঝতে পারলাম। হিয়ার is another way to find the central moments. আরেকটা পদ্ধতি আছে সেন্ট্রাল মোমেন্ট বের করার, সেটা হচ্ছে এই যে র মোমেন্ট গুলো যে আমরা μ1 প্রাইম, μ2 প্রাইম, μ3 প্রাইম, আরো বের করতে পারবো μ4 প্রাইম, ওর বেশি লাগে না, ওই 4টা পর্যন্তই আমরা বের করি সাধারণত। দেখো আমি কিন্তু লিখে দিয়েছি and so on. And so on means you may have the more and more moments. Okay, এটা হচ্ছে ডিরেক্ট মেথড। এই যে এই ফর্মুলা দিয়ে আমরা ডিরেক্টলি সেন্ট্রাল মোমেন্ট বের করতে পারি। আরেকটা মেথড যেই মাত্র বললাম যে র মোমেন্টকে ব্যবহার করে আমরা সেন্ট্রাল মোমেন্ট বের করব, সেন্ট্রাল মোমেন্টস ইন টার্মস অফ র মোমেন্টস, এই ফর্মুলাগুলো ইউজ করে। ঠিক আছে, যে আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে র মোমেন্টের মাধ্যমে সেন্ট্রাল মোমেন্ট বের করব। সো দিস আর সাম ফর্মুলাস। এখন আমি শুরুতেই বলেছিলাম যে মোমেন্টস কে ব্যবহার করে স্কিউনেস এবং কার্টোসিস দুটো বের করা যাবে, কিন্তু কিভাবে যাবে? এই যে এখন দেখো স্কিউনেস, প্রথমে দেখি আমরা স্কিউনেস কে বলা হচ্ছে ল্যাক অফ সিমেট্রি। মানে স্কিউড কথাটার মানেই হলো যখনই আমি কোনো গ্রাফ আঁকবো, এটা সিমেট্রিক না হয়ে যদি অন্য কিছু হয়, কোনো একদিকে কম বেশি হয়ে যায়, তাহলে বলতে হবে যেটা স্কিউড, মানে সিমেট্রিক হয়নি, একদিকে বেশি চলে গিয়েছে। ঠিক আছে, অথবা কোনো অন্য একদিকে বেশি চলে গিয়েছে, সিমেট্রিক হলো না এটা। এইটা মানে হচ্ছে জিনিসটা স্কিউড, স্কিউড টু দ্য রাইট অর স্কিউড টু দ্য লেফট, এটাই। সো দ্যাট ইজ ল্যাক অফ সিমেট্রি। এখন কিভাবে বের করতে পারি? কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস রুট ওভার বেটা 1, দেখো স্কয়ার রুট অফ μ3 স্কয়ার বাই μ2 কিউব। তো আমি যদি স্কয়ার রুটটা তুলে দেই তাহলে μ3 বাই μ2 টু দি পাওয়ার 3/2, এটা কিন্তু সেন্ট্রাল মোমেন্ট, এগুলো খেয়াল করে দেখো র মোমেন্ট না কিন্তু। তার মানে হচ্ছে আমরা যে স্কিউনেস বের করব সেন্ট্রাল মোমেন্টে ব্যবহার করে। কি হলে কি বলবো একটু দেখি, রুট ওভার বেটা 1 এর মান যদি 0 হয় তখন আমরা বলবো যে পপুলেশন ডেটার জন্য বা যে ডেটার জন্য আমার এই রুট ওভার বেটা 1 কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসটা 0 পেয়েছি, সেটাকে আমরা বলবো তখন সিমেট্রিক, মানে সে ডানে বামে কোনো দিকেই বেশি সরে যায়নি। 0 বা অ্যাপ্রক্সিমেটলি 0 বা নিয়ারলি 0, এমনও তো হতে পারে যে আমি 0.0011 এরকম পেয়েছি, মানে নিয়ারলি 0ই আর কি। মানে আমি এটাকে বলতে পারি অলমোস্ট সামথিং লাইক অনেকটা এই ধরনের, যে তোমার কি বলে এটা, কাছাকাছি, সিমেট্রিকের কাছাকাছি। পজিটিভ স্কিউ, মানে পজিটিভলি স্কিউড ঠিক বলা যাচ্ছে না আর কি। ঠিক আছে, মনে করো আমি যে একটা গ্রাফ এইভাবে আঁকি আর কি, খেয়াল করে দেখো আমি কিন্তু এটাকে সূক্ষ্মভাবে একদিকে একটু কম বেশি দিয়েছি, তারপরেও কিন্তু মনে হচ্ছে সিমেট্রিকই আছে এটা আর কি। এই টাইপের একটা ব্যাপার আর কি, যে এটা আসলে অন্য কিছু বলা যাচ্ছে না, সিমেট্রিকে ধরে নিতে পারি আর কি আমরা, এইসব ক্ষেত্রে হয় আর কি। আবার একইভাবে আহ যদি 0 থেকে বেশ মানে অনেকটা বড় হয়, ঠিক আছে, সিগনিফিকেন্টলি বা ওয়েল অ্যাবাভ দেন 0, মানে ওয়েল অ্যাবাভ 0 মানে 0 থেকে অনেকটা বড় হলে আমরা সেটাকে বলবো পজিটিভলি স্কিউড। এখন কতটা বড় হলে সেটা হচ্ছে প্রশ্ন। মনে করো 0.1, এটাকে আমি বড় বলবো আর কি, যে 10% 0-র উপরে আর কি, বা 0.09, এটাকেও আমি বলতে পারবো যে বড়। ঠিক আছে, মোটামুটি এই হিসেবে আর কি। আচ্ছা, এখন লেস দেন 0 হলে আমরা বলবো এটা নেগেটিভলি স্কিউড। তো কিভাবে স্কিউনেস বের করা যাবে মোমেন্টের মাধ্যমে সেটা বুঝতে পারলাম, ওই
রুট ওভার বেটা 1 এর ফর্মুলাটা দিয়ে, এটা দিয়ে। এবার কার্টোসিস, কার্টোসিসটা কি বলছিলাম, thickness of the distribution of a population data, how they are picked, এই বিষয়টা এখানে আমরা আলোচনা করে থাকি। এবং এটা হচ্ছে বেটা 2। খেয়াল করে দেখো এখানেও কিন্তু সেন্ট্রাল মোমেন্টই ব্যবহার করা হয়েছে ফর্মুলাতে। So what we need the central moments, not the raw moments. Raw moment বের করে ফেললেও আমরা র মোমেন্ট দিয়ে আগে সেন্ট্রাল মোমেন্ট বের করে নিতে পারবো এই ফর্মুলাগুলো দিয়ে, অথবা ডিরেক্টলি উই ক্যান ফাইন্ড দ্য সেন্ট্রাল মোমেন্ট এই ফর্মুলাগুলো দিয়ে। তবে এই ফর্মুলাগুলোর সমস্যা হচ্ছে একটাই, বুঝাই যাচ্ছে, খেয়াল করে দেখো যে এক্স আই মাইনাস এক্স বার, তোমাকে প্রত্যেকটা অবজারভেশন থেকে এক্স এর যে ডেটাগুলো থাকবে এক্স বারকে মাইনাস করতে হবে। তো যদি কোনো ফ্র্যাকশন চলে আসে, ধরো আমার ডেটাগুলো ফ্র্যাকশন আছে, এক্স বারও ফ্র্যাকশন পেয়েছি, এতগুলো ফ্র্যাকশন বারবার বিয়োগ করা এগুলো একটু ঝামেলাপূর্ণ। সে কারণে ওই ডেটা মূল মেইন ডেটা সেট যেটা থাকে ওইটাকে ডিরেক্ট স্কোয়ার কিউব টু দি পাওয়ার 4 বের করে নিয়ে র মোমেন্ট বের করে এরপর এখানে বসিয়ে দেওয়াটা কিছুটা ইজিয়ার আর কি, যদি ফ্র্যাকশনাল ডেটা হয়। আর যদি পূর্ণ সংখ্যার ডেটা থাকে, এক্স বারও পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তাহলে এটা ভালো, খেয়াল করলে বুঝতে পারবে তোমরা। আমি আমি এটা দিয়েই দেখিয়েছি জাস্ট, ওটা নিজেরাও করতে পারবে। তো বেটা 2 এর ভ্যালু যদি 3 হয় তখন আমরা বলবো যে এটা মেসোকার্টিক। এন্ড মেসোকার্টিক বলতে আমি বুঝাচ্ছি এই যে 3 ধরনের গ্রাফের আমি তোমাদের বলছিলাম যে হাইট খুব বেশি হতে পারে এরকম, বা এরকম মাঝামাঝি হতে পারে, বা এরকম ফ্ল্যাট টাইপের হতে পারে। তো মাঝামাঝি যেটা আছে সেটা হচ্ছে আমার মেসোকার্টিক এই জিনিসটা, ঠিক আছে। আর যদি হয় আমার কি বলে লেপ্টোকার্টিক, বেটা 2 ওয়েল অ্যাবাভ 3। এখন এই ইকুয়াল টু 3 মানে কিন্তু এমনও হতে পারে যে মানে মনে করে 2.97978, তো এটাও কিন্তু 3 এর কাছাকাছি আর কি অলমোস্ট। আমরা মানে মেসোকার্টিক বলতে পারি এটাকে, ঠিক আছে। বা 3.01 মনে করো আর কি, 3.0102 এই টাইপের কিছু একটা ভ্যালু, তো সেগুলো তো আমাদের 3 বলা যেতে পারে। ওয়েল অ্যাবাভ 3 মানে হচ্ছে আমাদের, বা ওয়েল বিলো 3 যদি বলি, যেটাই বলি না কেন, এটা মনে করো 3.1 কিন্তু 3 এর বেশি অনেকটা উপরে, মানে 10% উপরে, কিন্তু ফ্র্যাকশনালি 10% মানে ওর উপরে আছে আর কি। তো এখন বা 3.12 এসব এগুলো। তো এই যে ফ্ল্যাট যেটা সেটা হচ্ছে আমাদের প্লাটিকার্টিক, আর লম্বা টাইপের যেটা মানে একটু হাইট বেশি যেটা সেটা হচ্ছে আমাদের লেপ্টোকার্টিক। এটাকে এই নামে আমরা বলে থাকি গ্রাফগুলোকে, যে তাদের কার্টোসিসটা কেমন। এবার এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, খুব একটা কাজে লাগে না জিনিসটা, জাস্ট ডেটার শেপ কেমন, ডেটার পপুলেশনের ডিস্ট্রিবিউশন কিরকম সেটা বোঝার জন্য এটা আমরা আলোচনা করি। তারপর একটা ছোটখাটো প্র্যাকটিক্যাল ইউজ দেখো তোমরা। এখানে মনে করো ইন এ ব্যাটারি ফ্যাক্টরি, জাস্ট একটা ফর এক্সাম্পল, ফর এ গিভেন ডে একটা ব্যাটারি ফ্যাক্টরিতে একটা দিনের কিছু ব্যাটারি randomly select করা হলো. Some batteries are selected randomly at different points of production time intervals from morning to evening. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ের কিছু ব্যাটারি স্যাম্পল হিসেবে কালেক্ট করা হলো আর কি। তারপর হচ্ছে the capacities of the batteries are given sequentially in volts and the coordinates, মানে যে সময় মনে করো সকাল 8টা থেকে শুরু হলো সন্ধ্যা 7টা পর্যন্ত বা 6টা পর্যন্ত নিয়েছে ডেটা, ঘন্টায় ঘন্টায় নেওয়া হলো আর কি, 10 ঘন্টায় সেই ফর্মে। তো 10টা ডেটা এখানে আছে, 10টা আছে আমি দেখি আগে, 1 2 3 4 5 6 7 8 9, 10টাই আছে, হ্যাঁ। সাপোজ এরকম 10 ঘন্টায় প্রতি ঘন্টায় ঘন্টা একটা করে স্যাম্পল র্যান্ডমলি নেওয়া হলো আর কি, এবং চেক করে দেখা হলো যে এদের প্রোডাকশন কেমন হচ্ছে আর কি। ওয়েল, এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা কিন্তু জানি যে একটা ড্রাই সেল বা একটা ব্যাটারি, পেন্সিল ব্যাটারি মনে করো, তার ক্যাপাসিটি লেভেল কিন্তু 1.5 ভোল্ট, স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি লেভেলস, আচ্ছা 1.5 ভোল্ট থাকে। তো কখনো কখনো দেখা যায় এমন হতে পারে যে আমার 1.48 ভোল্ট হলো, 1.51 হলো, বা 1.42 হলো, এরকম হতেই পারে। সেটা হয়ে যায় অনেক সময়, কারণ আমরা খেয়াল করলে দেখবে যে তুমি ব্যাটারি কিনছো, একই ব্যাটারি একটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর একটা বেশ ভালো চলছে, may happen. এখন এই যে স্যাম্পল ডেটাটা আমরা পেলাম, এটার উপর বেস করে একটা কোশ্চেনটা কিরকম, ফাইন্ড দ্য পসিবল ডিস্ট্রিবিউশনাল শেপ অফ দ্য ক্যাপাসিটিস
of the batteries from the sample data. Comment or explain or discuss your findings. এই যে আমরা ডেটা সেটটা পেলাম, এখান থেকে আমি কি বুঝবো যে সারাদিনে যে প্রোডাকশনটা হলো আমাদের, আমি যে স্যাম্পল নিয়েছি সারাদিনের একটু একটু করে, আরো ডেটা আরো বেশি নিতে পারলে ভালো হতো, আরো কনক্রিটলি বলা যেত জিনিসটা। এখন জাস্ট বোঝার জন্য তোমরা দেখো, আমাদের প্রোডাকশনটা আমি করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমার তো একটা স্ট্যান্ডার্ড লেভেল ছিল আর কি, যে 1.5 ভোল্ট করে আর কি। এখন আমি ফলো আপ করবো যে আমার এই যে এদের ক্যাপাসিটি লেভেলের ডিস্ট্রিবিউশনাল শেপটা কেমন আছে। মনে করো আমি যদি এভাবে বলি আর কি, সেই ফর এক্সাম্পল গ্রাফটা আমি তোমাদের গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করি একটু, তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি। মনে করো এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস মনে করো আমি যে টাইম ইন্টারভ্যালে ফলো আপ করছি, যে কোন সময় কেমন প্রোডাকশন হচ্ছে সেটা। সাপোজ দিস ইজ, মনে করো এটা হচ্ছে আমার সকাল 8টা, এই 0 পয়েন্ট যেটা আর কি একেবারে। তারপরে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর পর আমি মনে করো যে 9টা, 10, 11, 12, দুপুর 1টা, তারপর দুপুর 2টো, 3টা, 4, 5, 6। I'm just following the time interval, মনে করো টাইম এভাবে আছে আর কি, সময়। আর এইদিকে হচ্ছে মনে করো ব্যাটারি ক্যাপাসিটিস গুলো আমি 1.5 ভোল্টেজ আর কি দিচ্ছি আর কি, ক্যাপাসিটিস। এখন এইটার এভাবে কিন্তু আঁকতে হবে না, কিন্তু আমি জাস্ট এমনি বোঝানোর স্বার্থে আমি তোমাদের এরকমটা বলছি, ইন ভোল্টেজ। আচ্ছা, তো এখানে মনে করো হচ্ছে আমাদের কিভাবে দিলে ভালো হয়, এখানে একটা জিগজ্যাগ লাইন। জিগজ্যাগ লাইন দেওয়ার কারণ হচ্ছে, সাপোজ আমি বললাম এটা হচ্ছে আমার 1.3, তারপর এটাকে বললাম হচ্ছে 1.35, মনে করো 1.35, তারপর মানে স্কেলিং করছি আর কি আমি, জাস্ট আর কিছু না। এটা মনে করো হচ্ছে 1.4 ভোল্টেজ, তারপর এদিকে মনে করো হচ্ছে 1.45, 1.45, তারপর এদিকে হচ্ছে যে 1.5, দেন এইদিকে হচ্ছে 1.55। সেই আমি এইভাবে জিনিসটা করলাম। এখন আমি গ্রাফটা যদি ফলো করি, সেটা জাস্ট আমি রেজাল্টটা আগে বলছি আর কি, তো আমাদের পরবর্তীতে দেখবো কি আসে না আসে। মনে করো আমি গ্রাফটা এই টাইপের কিছু একটা পেয়েছি, সেই ফর এক্সাম্পল সামথিং লাইক দিস মোর অর লেস। এখন আমি কিন্তু বলবো যে আমার বলতেই পারি ইচ্ছে করলে যে আমার গ্রাফটা মানে আমার মানে এই গ্রাফের শেপ থেকে আর কি, এটা কি মনে হচ্ছে গ্রাফের শেপ থেকে যে আমার পজিটিভলি স্কিউড কিন্তু জিনিসটা। পজিটিভলি স্কিউড থেকে আমি এটা একটা আইডিয়া নিতে পারি, জাস্ট সিম্পলি নাথিং এলস, যে হয়তো আমার স্টার্টিং এ যে প্রোডাকশন গুলো ছিল সেখানে হয়তো আমার স্ট্যান্ডার্ড লেভেল যে 1.5 সেখান থেকে একটু নিচে ছিল আর কি সে। তারপর হচ্ছে যে যতটা সময় আরো গড়িয়েছে সামনে, 9, 10, 11, 12, তারপর হচ্ছে আবার 1, 2 এভাবে যাচ্ছে, তখন সে স্ট্যান্ডার্ড লেভেল যেটা সেটার কাছাকাছি সে স্টেডি হয়েছে আর কি প্রোডাকশনটা। কিভাবে এক্সপ্লেইন করবো এটাকে, আমি এখন এক্সপ্লেইন করার অনেক রাস্তা হতে পারে, যে যার যার পয়েন্ট অফ ভিউ থেকে বলবে জিনিসগুলো আর কি। যে হয়তো আমি শুরুর দিকে যে প্রোডাকশন গুলো ছিল সেখানে হয়তো স্টার্টিং হওয়ার কারণে র ম্যাটেরিয়াল গুলো কোনটা কি পরিমাণ দেওয়া হবে সেটা হয়তো ঠিকভাবে দেওয়া যাচ্ছিল না, কিংবা র ম্যাটেরিয়ালের কোয়ালিটি খারাপ ছিল, অথবা কারেন্টের সাপ্লাইটা ঠিক ছিল না। প্রোডাকশনের ক্ষেত্রে তো কারেন্টের একটা বিষয় আছে, ইলেকট্রিসিটির বিষয় আছে, কিংবা হয়তো মেশিনারিজ এর সেটআপটা ঠিক মতো ছিল না, এনিথিং ক্যান হ্যাপেন। অথবা যারা কাজ করছিল তারা ঠিকভাবে বুঝে উঠতে পারছিল না যে কিভাবে সেটআপ দিলে আমার স্ট্যান্ডার্ড লেভেলে যাবে। এরপর আস্তে আস্তে তারা জিনিসগুলো সেটআপ করে নিয়ে স্টেডি লেভেলে চলে এসছে আর কি, শেষ পর্যন্ত এটা ফলো আপ করছে। আমি কিন্তু এইভাবে জিনিসগুলো ব্যাখ্যা করতেই পারি, এটা অস্বাভাবিক কিছু না এইভাবে ব্যাখ্যা করাটা। তো এখন কিভাবে বুঝবো যে এটা পজিটিভলি স্কিউডই হয়েছে নাকি নেগেটিভলি স্কিউড হতে পারতো আর কি। তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি ওই যে ওই ফর্মুলা গুলো দিয়ে। তো মূলত যে ডাটাগুলো যেভাবে থাকে ঠিক সেভাবেই তোমরা রাখবে, কোনো আগে পরে করবে না এগুলো, ঠিক আছে? মানে একটা ছোট তাকে আগে রাখলাম, বড়টা পরে দিলাম, এটা করবে না। ডাটাটা সিরিয়াল ওয়াইজ তুমি রাখবে আর কি এখানে, তাহলে ভালো হয় আর কি জিনিসটা। এভাবে হয়তো বাধ্যবাধকতা নেই, কিন্তু রাখলে ভালো। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো যে আমরা এই যে এটা হচ্ছে গিভেন ডেটা সেটটা আর কি।
আমি আর মাঝখানে লিখিনি, আমি জাস্ট ওই যাদের পড়াচ্ছিলাম ওদের কাছ থেকে রেজাল্ট গুলো জেনে নিয়েছি, আমি জানি না ওরা ঠিক না ভুল বলেছে। তো প্রথমে কি করব আমরা বলে নেব যে এই ডিস্ট্রিবিউশনাল শেপ বোঝার জন্য আমরা আসলে মানে মানে শেপ ক্যারেক্টারিস্টিক্স কেমন শেপের হবে ডেটা সেটটা আর কি, গ্রাফটা কেমন হবে এটা বোঝার জন্য আমাদের ক্যালকুলেশন দেওয়া হলো এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, মানে ভ্যালুগুলোর তুমি স্কোয়ার, কিউব এবং টু দি পাওয়ার 4 বের করবে এবং যাদের প্রতিটা কলামের সামেশন বের করবে। সামেশন বের করার পর ওই যে আমাদের র মোমেন্ট যে ফর্মুলা গুলো ছিল সেখানে বসিয়ে দেবো আমরা, যে মিউ আর প্রাইম যে ছিল আর কি, প্রথমটা মিউ 1 প্রাইম, মিউ 2 প্রাইম, থার্ড অ্যান্ড ফোর্থ র মোমেন্ট। তা আমি দশমিকের পর এতগুলো নিলে তো একটু মুশকিল, 2 ঘর বা 3 ঘর নিয়েছি কিছু একটা মনে করো। আচ্ছা, তো খেয়াল করে দেখো আমাদের ভ্যালুগুলো ফ্র্যাকশন আছে, আমি অ্যারিথমেটিক মিন এক্স বার সেটাও কিন্তু ফ্র্যাকশনই পাবো আর কি। ফার্স্ট র মোমেন্টটা কিন্তু আসলে অ্যারিথমেটিক মিন সাম অফ এক্স আই বাই এন ইনফ্যাক্ট। এখন আমাদের যে ওই ডিরেক্ট ফর্মুলাটা যে ছিল ওই এক্স আই মাইনাস এক্স বার, এখন তুমি যদি প্রতিবার এক্স আই মাইনাস এক্স বার করো, তারপর এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার করো, তারপর কিউব করো, ঠিক আছে, এরপর কিউব করলে, তারপর টু দি পাওয়ার 4 করলে, করে সেই কলামগুলো যোগ যদি নাও তাহলেই তো সাম অফ এক্স আই মাইনাস এক্স বার, সাম অফ এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার, সাম অফ এক্স আই মাইনাস এক্স বার কিউব, সাম অফ এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4, সেই ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। কিন্তু কিন্তু প্রতিবার এই ফ্র্যাকশনাল ডেটা থেকে এক্স বারের এই ফ্র্যাকশন বারবার বিয়োগ করাটা একটা ঝামেলাপূর্ণ কাজ। আসলে দুটোই কাছাকাছিরই, তোমরা চাইলে এই ফর্মুলাটাও ইউজ করতে পারো, ওই ডিরেক্ট মেথড যেটা আর কি, মানে এভাবে কিন্তু সরাসরি সেন্ট্রাল মুভমেন্ট বের হয়ে চলে আসবে এই এই পদ্ধতিতে করলে আর কি। এক্স বার বের করে নিয়ে প্রতিটা ডেটা থেকে আমি এক্স বারকে মাইনাস করে স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4 এগুলো বের করলে আর কি, এবং তাদের সাম নিলে। আর এখানে যেটা করা আছে সেটা হচ্ছে যে র মুভমেন্ট বের করে পরে ওই যে র মুভমেন্টের মাধ্যমে সেন্ট্রাল মুভমেন্ট বের করা হয়েছে। খুব একটা পার্থক্য হয় না দুটোর ক্যালকুলেশনে, তবে মনে হয় এটা একটু কম সময় লাগে মনে হয়। ক্যালকুলেটারে আমরা খাতায় যেভাবে লিখি সেভাবে লিখে জাস্ট ডিরেক্ট বের করে দিতে হয়ে গেল, গুণ যোগ ভাগ মানে বিয়োগ যা থাকে সেগুলো। সো এই যে মিউ 2 সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট, মিউ 3 থার্ড সেন্ট্রাল মুভমেন্ট, মিউ 4 ফোর্থ সেন্ট্রাল মুভমেন্টস, আমরা র মুভমেন্টের মাধ্যমে কিন্তু এগুলো মানগুলো বসে, আমি যদি আর বের করিনি, আর যে একটা বের করা আছে এখানে, জাস্ট ফর এক্সাম্পল ডাজ কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস কি হবে, এই মিউ 3 মিউ 2 এর মান বসিয়ে দিলে কিছু না কিছু একটা পাওয়া যাবেই আর কি, গ্রেটার দেন 0 বা লেস দেন 0 কিছু একটা হতেই পারে সেটা, ঠিক আছে, লেস দেন 0 কিন্তু হতে পারে যেহেতু স্কিউনেস নেগেটিভলি স্কিউড হতে পারে। আবার মানে সো ওই যে এখন ফর এক্সাম্পল ধরে নিচ্ছি কিছু একটা, ফর এক্সাম্পল রুট ওভার বেটা 1 হচ্ছে আমার মনে করো 0.189, তাহলে কিন্তু এটা কিন্তু ওয়েল অ্যাবাভ গ্রেটার দেন 0, মানে পজিটিভলি স্কিউড। তো পজিটিভলি স্কিউড হবে কি কি মানে হলে কি বলবো আমি, ব্যাখ্যাটা একটু আগে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি গ্রাফিকে আগেই, ঠিক আছে। আর যদি নেগেটিভলি স্কিউড হতো তাহলে আমি তখন উল্টো করে বলবো নেগেটিভলি স্কিউড কেমন হবে গ্রাফটা দেখতে, দেখতে হয়তো অনেকটা এই স্টাইলের হবে, আস্তে আস্তে পরে বেড়েছে, পরে ঠিক হয়েছে, যে প্রথম দিকে আমাদের লোয়ার লেভেলে ছিল, পরে আস্তে আস্তে এসে স্ট্যান্ডার্ড লেভেলে গিয়েছে, এই হচ্ছে বিষয়টা। তো এখন যেভাবে থাকবে গ্রাফ সেভাবেই তুমি জিনিসগুলো ব্যাখ্যা দিয়ে দেবে আর কি। আর কার্টোসিস হচ্ছে গ্রাফের হাইট কতটা বেশি হবে সেই বিষয়ে, তোমরা অলরেডি নামগুলো খেয়াল করে দেখেছো, মেসোকার্টিক, লেপ্টোকার্টিক, লেপ্টোকার্টিক এন্ড প্লাটিকার্টিক, এই 2 ধরনেরই হতে পারে, সরি এই 3 ধরনের কার্টোসিস। তো ওগুলো আমি লিখে রেখেছি, খেয়াল করে দেখো, জো ইউসেলফ। এবং ক্লাস ভিডিও মানে হচ্ছে যে তুমি ক্লাসে যে এখন যে ক্লাসটা হচ্ছে এটার ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে কি কি করতে হবে, করে বাকিগুলো বের করে নিজে দেখবে কি আসে আর কি। এই ক্যালকুলেশন গুলো একটু নিজে কষ্ট করে নিও। সো স্কিউনেস মোমেন্টস কার্টোসিস বা শেপ ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা এতটুকুই। আমাদের আরেকটা টপিক খুব ইন্টারেস্টিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে আমাদের কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। এই যে কোরিলেশন রিগ্রেশন বিষয়টা কি একটু তোমাদের একটা আলোচনা করি। আমি একটু ওই অন্য বই থেকে খুঁজে বের করার চেষ্টা করি। এই যে এই বইটাতে সম্ভবত
598 পৃষ্ঠায়, না না ভুল হলো, দেখে আসি কত পেজ আছে এটা। এই বইটা তোমাদের আমি দিয়েছি মনে হয় গুগল ক্লাসরুমে, মন্টগোমারির বইটা, আপনার স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি ফর ইঞ্জিনিয়ার্স। এই বইটার একটা মজার বিষয় হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের শুরুতে কি কি রোল প্লে করে আর কি, কোন টপিক গুলো বা আমাদের লার্নিং অবজেক্টিভ গুলো কি হতে পারে সেগুলো বলে দেয়া থাকে। যেমন চ্যাপ্টার 1-এ দেখা দ্য রোল অফ স্ট্যাটিস্টিক্স ইন ইঞ্জিনিয়ারিং, এটা তো বলে দিয়েছে আর কি কি রোল প্লে করতে পারে আর কি। সো তোমরা চ্যাপ্টার 1 খুললেই এই ধরনের থিওরিটিক্যাল ব্যাপারগুলো পেয়ে যাবে। আচ্ছা যাই হোক, কি জন্য দেখছিলাম আমরা, কোরিলেশন এন্ড রিগ্রেশন, এটা সম্ভবত এইদিকে আছে 401 পৃষ্ঠায়, আর কোরিলেশন কোথায় আছে 431 পৃষ্ঠায়। ওকে, আমি আগে প্রথমে কোরিলেশন পড়াবো, যেহেতু 431 আমি যাচ্ছি। কোরিলেশন কোরিলেশন বিষয়টা হচ্ছে দুটো কিংবা তারও বেশি ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশন সেটাই। এখন রিলেশনটা হতে হবে মিনিংফুল রিলেশন। যেমন তোমার হাইট তোমার ওয়েটের সাথে রিলেটেড। একটা মানুষের হাইট, এটা মানে স্বাভাবিক সেন্সে বুঝতে পারি আমরা যে একটা মানুষের হাইট যত বেশি হবে his weight will be more and more according to his or her height. এখন this should be meaningful. এটা দুটো ভ্যারিয়েবলের মধ্যে হতে পারে, দুইয়ের বেশি ভ্যারিয়েবলের ভেতরেও হতে পারে। তোমরা বার্নেল এক্সপেরিমেন্ট করেছো তাই না? সেখানে কিন্তু তোমরা যে ফ্লুইড ডায়নামিক্স এর একটা বিষয় সম্ভবত আর কি, কি যেন ভেলোসিটি করেছো না? এরকম ভেলোসিটিটা কিসে থাকে আসলে? সেন্টিমিটার পার সেকেন্ডে থাকে নাকি এরকম ইউনিটটা? আর এক্সপেরিমেন্ট করেছো এটা প্র্যাকটিক্যালি? তারপর হচ্ছে তোমার হেড লস, মানে কি পরিমাণ তোমার ইয়ে হচ্ছে আর কি, লস হচ্ছে আর কি তোমার ফ্লুইডের ওই কাউন্ট যেটা আর কি, সেটা বোধহয় সেন্টিমিটারে থাকে না সেকেন্ডে থাকে, কিসে থাকে সেটা? ইউনিটটা কিসে থাকে, সেন্টিমিটারে থাকে? জি স্যার। তো এই যে দুটো ভ্যারিয়েবল, হয়তো পাশে আরো একটা ভ্যারিয়েবল থাকে মনে হয়, কনস্ট্যান্ট কিছু একটা আর কি, প্রেসার সামথিং কিছু একটা আর কি। তো এই এই যে বিষয়টা, এই ভেলোসিটি এবং হেড লস, এটা এই দুটো কিন্তু রিলেটেড। তোমরা হয়তো গ্রাফ এঁকেছো, গ্রাফের মাধ্যমে পড়েছো, তো মনে করো এটার ডাটা আছে, এটার ডাটাটাও আছে আর কি। তো এখানে পসিবলি এটা মনে হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তাই না? এক্স এক্সিস মনে হয় এটা বসাও নাকি, আর ওয়াই এক্সিস বোধহয় এটা বসাও প্লটিং এর সময় নাকি? হ্যাঁ। তো এখানে কাকে এক্স ধরবে কাকে ওয়াই ধরবে এটা একটু গুরুত্বপূর্ণ। তো যখন সাপোজ এরকম ডেটা আছে আমাদের, 15-20টা করে ডেটা নেওয়া আছে, এটাকে যদি আমরা গ্রাফ আঁকি যদি আর কি, দেখবে এরকম, সেই ফর এক্সাম্পল আমি জাস্ট উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি আর কি, আমি যদি প্লটিং করি এটা, তো প্লটিংটা মনে করো এরকম কিছু একটা পাচ্ছি, সেই সামথিং লাইক দিস। তো বুঝতে পারছি যে আমার মোটামুটি ভাবে যে ভেলোসিটি, এদিকে হচ্ছে ভেলোসিটি, আচ্ছা এদিকে হচ্ছে ভেলোসিটি, আমি আর লিখলাম না পুরোটা, আর ওইদিকে হচ্ছে আমাদের হেড লস মনে করো, আচ্ছা এদিকে হচ্ছে হেড লস এই বরাবর। তো আমি কিন্তু এই গ্রাফের এই যে স্ক্যাটার, এটাকে বলা হয় স্ক্যাটার ডায়াগ্রাম, যে আমি জোড়ায় জোড়ায় স্থানাঙ্কগুলো বসাচ্ছি, এটা দেখে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার গ্রাফটা বা এটা মানে কিভাবে তারা কোরিলেটেড। খেয়াল করলে বোঝা যাবে যে ভেলোসিটি যত বাড়ছে আমার কিন্তু ওই হেড লসও বাড়ছে নাকি, এরকম কি হওয়ার কথা? মোটামুটি ভাবে ভেলোসিটি বাড়লে হেড লসও বাড়ে, বিষয়টা কি এভাবে এরকম থিওরিটিক্যালি? হ্যাঁ হয়তো এরকমই আর কি। সো এটাকে আমরা বলবো তার মানে হচ্ছে যে ভেলোসিটি সাথে হেড লসের একটা রিলেশন আছে, দিস ইজ কোরিলেশন, আমরা স্ট্যাটিস্টিক্যালি এভাবে বলে থাকি আর কি। এখন কিভাবে তারা কোরিলেটেড? উল্টোটাও তো হতে পারতো, যে একটা বাড়াচ্ছে একটা নিচে নেমে আসছে, মানে গ্রাফ আঁকলে এরকম আমি প্লটিং পাচ্ছি উল্টো বিষয় আর কি, যে একটা এক্স বাড়ছে ওয়াই এরকম নিচে নেমে আসছে আর কি, যেরকম নিচে নেমে যাচ্ছে, সেটাও কিন্তু হতে পারে যে ইনভার্সলি কোরিলেটেড। এখন সেটাকে তো আমরা ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্স এর ভাষায় বলি ইনভার্সলি বা
proportionally, কিন্তু statistical ভাষায় আমরা বলি positively correlated and negatively correlated. So positively correlated মানে হচ্ছে the change of direction of both the variables will be same. But in case of negative correlation, the change of direction will be opposite to each other for all the variables. Sorry. যে আমার একটা বাড়লে অন্যটা কমে যাচ্ছে বা একটা কমিয়ে দিলে অন্যটা বেড়ে যাচ্ছে, এই বিষয়টা ইকোনমিক্সের বিষয় থেকে তোমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারবে। মনে করো প্রাইস, কোনো কিছুর দাম যদি খুব কোনো কারণে বেড়ে যায়, মানুষ কিন্তু এটা ব্যবহারটা একটু একটু কমিয়ে দেয়, সো ইনভার্সলি রিলেটেড। আবার কোনো কিছু সাপ্লাই যদি অনেক বেড়ে যায়, দাম কমে যায়, কারণ প্রচুর সাপ্লাই, দাম কমে যাচ্ছে আর কি। তো এই বিষয়গুলো হচ্ছে কোরিলেশন, পজিটিভ এন্ড নেগেটিভ কোরিলেশন। এখন তোমরা তো হচ্ছে থিওরি দিয়ে পড়েছো আর কি, বার্নল এক্সপেরিমেন্ট যেটা আর কি, তাই না? এখন আমি বলবো এই জিনিসগুলো থিওরি দিয়ে না দিয়ে আমি আমার যে স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে, সেই স্ট্যাটিস্টিক্যাল মেথডের মাধ্যমে আমি বলবো যে হ্যাঁ জিনিসটা ঠিকঠাক মতো আছে বা নেই। আচ্ছা, তো এখন যেমন আমি যদি নেগেটিভ কোরিলেশন পাই কোনো কারণে, তাহলে আমি বলবো যে বোধহয় কোনো ঝামেলা আছে। না, ঝামেলা না, মানে ভালো জিনিসটা কিন্তু আসলে নেগেটিভ না, মানে মনে করো যে এরকম উইক কোরিলেশন। আচ্ছা, উইক স্ট্রং সেটা পরে বলছি আমি, কোরিলেশন বিষয়টা আগে বুঝো। সো এই কোরিলেশন কিন্তু অনেক রকমের হতে পারে, টাইপস, সিম্পল হতে পারে, মাল্টিপল হতে পারে, পার্শাল, আরো আছে, তবে এই দুই তিনটাই সবচেয়ে বেশি। সিম্পল কোরিলেশন হচ্ছে তোমার তোমার আছেই দুটো ভ্যারিয়েবল মাত্র, মনে করো ভোল্টেজ আর কারেন্ট, কোন একটা অ্যামিটারের মধ্যে তুমি এরকম চেক করছো আর কি, সেই তাহলে ভোল্টেজ তুমি ইনপুট দিচ্ছ, তার করেসপন্ডিং আউটপুট কারেন্ট অ্যাম্পিয়ার বের হয়ে চলে এলো। তো দুটো ভ্যারিয়েবল, ইউ হ্যাভ অনলি টু ভ্যারিয়েবলস ইন দ্য সিস্টেম, আদারওয়াইজ মানে আদার ভ্যারিয়েবলস আর অ্যাবসেন্ট সাপোজ, এটাকে আমরা বলছি সিম্পল কোরিলেশন। মাল্টিপল কোরিলেশন হচ্ছে মনে করো আরো একটা ভ্যারিয়েবল আছে, রেজিস্ট্যান্স, যেমন তোমরা এখান দিয়ে বলো প্রেসার, তাই না? যদিও প্রেসারটাকে তোমরা কনস্ট্যান্ট ধরে নাও, তোমরা কনস্ট্যান্ট ধরলে সেটাকে আমরা অন্য হিসাবে চিন্তা করি আর কি। প্রেসার যদি আমি ভ্যারি করে দিতাম, চেঞ্জ করে দিতাম, এক একবার এক এক প্রেসারে দিতাম, এটা কি করা সম্ভব না? এটা ইচ্ছা করলে চেক করা তো যায় নাকি? এক্সপেরিমেন্ট তো কত রকমেরই করা যায়, ইচ্ছা করলে প্রেসারটা আমি ভ্যারি করে দিতেই পারি। তো তেমনই মনে করে যে আর বিভিন্ন রেজিস্ট্যান্সের লেভেল দেয়া থাকলো, বিভিন্ন রেজিস্ট্যান্সের তার ভোল্টেজ বিভিন্ন রকম, কারেন্টের আউটপুটও বিভিন্ন রকম পেলাম, তার মানে আমার দুইয়ের বেশি ভ্যারিয়েবল আছে আর কি। দুটোর বেশি ভ্যারিয়েবল হলেই তখন আমি দেখবো আর এর সাথে ভি এর রিলেশন কেমন, আর এর সাথে আই এর কোরিলেশন কেমন, ভি এর সাথে আই এর কোরিলেশন কিরকম, মানে ক্রিস ক্রস করে সবার কোরিলেশন একবারে আমি যখন মেজার করতে যাবো, সেটা হচ্ছে মাল্টিপল কোরিলেশন। এন্ড পার্শাল কোরিলেশন মিন্স তোমার কোরিলেশন ভ্যারিয়েবল অনেকগুলো আছে, মনে করো এই যে আমি এখন এইমাত্র যেটা বললাম যে এই আর, তারপর হচ্ছে ভি ভোল্টেজ, আই এম্পিয়ার, ভ্যারিয়েবল অনেকগুলো আছে, কিন্তু আমি ওই যে পার্শাল বলতে কি বোঝায়, পক্ষপাতিত্ব বোঝায় না, বিষয়টা ওইরকমই আর কি, যে we just focusing on these two variables, suppose voltage and ampere, আমি এই দুটোর উপর ফোকাস করতে চাচ্ছি, and we are considering this R is controlled or this R is constant, আমি তাকে কন্ট্রোল করে একটা জায়গায় ফিক্স করে ধরে রেখেছি, মানে যেমন তোমরা যেখানে প্রেসারটাকে কনস্ট্যান্ট ধরে রাখছো, বাট আরেকটা ভ্যারিয়েবল কিন্তু পাশাপাশি আছে ভেলোসিটি এবং হেড লসের সাথে, কিন্তু এটাকে তুমি কন্ট্রোল করে রাখছো প্রেসারটা ফিক্সড রেখে আর কি, এভাবেই তো কাজটা করো, কনস্ট্যান্ট রেখে আর কি। সো you have three variables but you are controlling the third one, and you are interested on the other two variables to how they are correlated, যে তোমার সিস্টেমের মধ্যে অন্য একটা ভ্যারিয়েবল ঠিকই আছে, বাট তুমি দেখতে চাচ্ছ শুধু এই দুটোর মধ্যে, ওই বাকিটাকে তুমি অ্যাভয়েড করছো, এটাকে আমরা বলছি পার্শাল কোরিলেশন। সো পার্শাল কোরিলেশন আর সিম্পল কোরিলেশন ইন এ সেন্স একই রকম, পার্থক্য অতটুকুই, সিস্টেমের মধ্যে আমার ছিলই দুটো ভ্যারিয়েবল, সিম্পল কোরিলেশন, আর এখন আরো একটা ভ্যারিয়েবল আছে কিন্তু ওটাকে আমি অ্যাভয়েড করে বাকি ধরলাম যে ওটা আমার নড়াচড়া করছে না, ফিক্সড আছে, কন্ট্রোলড, under control, and we are focusing on the other two variables. So this is partial correlation. আর পজিটিভ নেগেটিভ বলে দিয়েছি, এটা চেঞ্জ অফ ডিরেকশন উইল বি সেম,
a change of direction will be opposite to each other, সেটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। আরো বিষয় আছে স্ট্রং, উইক, মডারেটলি স্ট্রং, জিরো কোরিলেশন, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এখন তাহলে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ সো মাচ।